সুন্দর কাজ আচ্ছা ভাত ছেঁকে মাংস রান্না মানে আলু রান্না করতে গেছেন। আমরা এসেছি হাওড়া দাসনগরে। হাওড়া দাসনগর। তো এই জয়পুর জঙ্গলটা ঘুরে দেখছেন, কেমন লাগছে? মানুষ এখানে ছিনতাই করতো, অনেক কিছু ব্যাপার। এমনও শুনেছি যে বিয়ে বাড়ির সময় কোনো বাস যদি আসতো, বাসের লাইট নিভিয়ে সেটা কিন্তু পাস করানো হতো। বাইরে আছি তো এইখানে যে সমস্ত যে তথ্যটা এই জঙ্গলে নিয়ে যে তথ্যটা, সেই আমাদের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার অন্তর্গত জয়পুর ফরেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা এবং আমাদের ভারতবর্ষের জঙ্গলের অন্যতম অংশ হচ্ছে জয়পুর জঙ্গল। গুড মর্নিং ফ্রম নিউ ব্লগ জার্নি। তো বন্ধুরা, আজকে আমি আবারও বেরিয়ে পড়েছি এমন একটি জায়গায়, আপনারা অবশ্যই টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন আজকে। হ্যাঁ বন্ধুরা, আজকে যাচ্ছি জয়পুর জঙ্গল। তো আজকে একটা অ্যাডভেঞ্চার, মানে কি বলবো আর, অ্যাডভেঞ্চার ব্লগ হচ্ছে, যেটা বলা যায় জয়পুর জঙ্গলের মধ্যে আমরা কিভাবে যাচ্ছি, জয়পুর জঙ্গলে আছেটা কি, জয়পুর জঙ্গলের সম্বন্ধে কিছু ইতিহাস অবশ্যই এই ভিডিওতে তুলে দেবো। সঙ্গে থাকো আর দেখতে থাকো। চলো ভিডিওটা দেখো, খুব সুন্দর ভিডিও তৈরি হচ্ছে। হচ্ছে 26 নম্বর রোড, তো যেটা কলকাতা সড়ক পথ যাকে বলে, কলকাতার সঙ্গে যুক্ত এই সড়ক পথ। তো এই 26 নম্বর রোড ধরে আমরা সরাসরি চলে যাব আরামবাগ। আমরা এই মুহূর্তে আছি সোদপুরে। যে আমার অ্যাডভেঞ্চার যে ব্লগিংটা হবে সেটা হচ্ছে জয়পুর জঙ্গলের মধ্যে এখন এই মুহূর্তে 2024-এ কী আছে জয়পুর জঙ্গলে, এবং জয়পুর জঙ্গলের স্পটগুলো ঘুরে দেখব। তার মেন যেমন হচ্ছে আরামবাগ আছে, চাপাডাঙ্গা আছে, সোদপুর আছে, বোতলপুর আছে। এইগুলো আমি একটার পর একটা জায়গা আমি দেখিয়ে আপনাদেরকে নিয়ে যাবো। চলো দেখতে থাকবো। 26 নম্বর রোড, যেটা অল্লবাই রোড দেখতেই পাচ্ছেন, এই দুটো পর্যায়ে ভটভটি আসে। তো আমরা এই ভটভটি করে এনজয় করব আর এখানে জয়পুর জঙ্গলকে ঘুরে দেখাবো। চলুন দেখুন, চলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে রাস্তা, এই রাস্তা 2024-এ নতুন করে উন্নয়ন করা হলো, মানে নির্মিত করা হলো। তো রাস্তা অবশ্যই এইসব রাস্তার উপরে গাড়ি একদম চালানো যাচ্ছে। তো এটা চাপাডাঙ্গা থেকে আরামবাগ পর্যন্ত এই রোডটা হয়েছে। আর এই রোডটার নাম হচ্ছে অহল্যাবাই রোড, যেটা আমাদের কলকাতার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা খুব ভালো। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে রাত্রির ভিউটা খুব ভালো লাগে এই রোডটার উপরে। এবং এই রোডটা 2010 থেকে মানে 2023 সালের আগে এই রোডটা দিয়ে যাওয়া খুব অসম্ভব হয়ে উঠতো। তো বাট এখন রোডটা এত সুন্দরভাবে করেছে, তাতে এই মুহূর্তে বোঝা যাচ্ছে যে গাড়ি চাইলে খুব, যে কোনো মানুষ গাড়ি একদম পরিষ্কারভাবে চাইলে নিয়ে যেতে হয়। দেখুন একদম রোড একদম দেখুন। আস্তে আস্তে আরামবাগে ভিজিট করছি আমরা। এই মুহূর্তে আরামবাগে যেহেতু ব্যস্ততম শহরে সকালবেলা কতটা ব্যস্ত দেখুন আরামবাগ শহর। এই যে বাঁকুড়া, তারকেশ্বর এই বাসগুলো যাচ্ছে, খুবই ব্যস্ত শহর আরামবাগ শহর।
সাইডে চলে যাচ্ছে বর্ধমান, এই সাইডটা চলে যাচ্ছে বর্ধমান, আমরা যাব এই রোড ধরে। কোথায় যাচ্ছে? তারকেশ্বর নদীর উপর দিয়ে যাবো। হচ্ছে তারকেশ্বর নদী। আর ওই হচ্ছে রেলপথ, এটা আমাদের হাওড়া, আরামবাগ, গোঘাট হয়ে যাচ্ছে যে লাইনটা, হচ্ছে রেলপথটা। আর এই হচ্ছে তারকেশ্বর। দেখতে পাচ্ছেন এই মোড়টা, এই দিকে হচ্ছে আমাদের বিষ্ণুপুর, যেটা জয়পুর জঙ্গলের দিকে যাচ্ছে। এই সিধে হচ্ছে কোতলপুর, এই জয়রামবাটি রোড যাচ্ছে। দেখাচ্ছে এই মোড় মাথাটা আপনাদের। এই সিধে চলে যাচ্ছে আরামবাগ, কামারপুকুর এই সিধে। আর আমরা যাবো এই রোড ধরে, এই হচ্ছে জয়পুর। জয়পুর যাওয়ার মেন রোড এটা, আরামবাগ থেকে। এই সাইডে আরামবাগ আসছে, এদিকে জয়রামবাটি যাচ্ছে এই রোডটা। এই হচ্ছে আরামবাগ গোঘাট যাওয়ার যে রেল লাইন, এটা আমাদের হাওড়া থেকে আসছে যে লাইনটা। তো আরামবাগ হয়ে এদিকে চলে যাচ্ছে গোঘাট। তো আমরা এখন জয়পুর যাওয়ার যে মেন রোড, সেই মেন রোডের মধ্যে আমরা এই মধ্যে যে রেল লাইনটা আছে, রেল লাইনটা ভারতের লাইন, পাশাপাশি রেল লাইনের কলকাতা কোতলপুর নেতাজি মোড়। কলকাতা থেকে জয়পুর ফরেস্ট দূরত্ব হচ্ছে 128 কিলোমিটার। তো আমরা এই মুহূর্তে কলকাতা থেকে কোতলপুর, মানে কলকাতা থেকে 106 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা এই মুহূর্তে চলে এসেছি কোতলপুর নেতাজি মোড়। এই হচ্ছে আমার পেছনে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে নেতাজি মোড়। তো আর আমরা যাব এই দিকে জয়পুর, এইদিকে এই রোডটা দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে জয়পুর ফরেস্ট যাওয়ার মেন রোড। চলুন, আর মাত্র 22 কিলোমিটার আছে, দেখাচ্ছি। জয়পুর ফরেস্ট থানা, মানে জয়পুর এখান থেকে আরম্ভ হয়। এটা জয়পুর থানা এরিয়ার মধ্যে পড়ছে, এখান থেকে জয়পুর। এই হচ্ছে জয়পুর কৃষক বাজার, বাঁকুড়া। জয়পুর জঙ্গল এখান থেকে স্টার্টিং। এই যে দেখুন, এসে গেছি জয়পুর জঙ্গল। তো জয়পুর জঙ্গলে ঢোকার প্রবেশমুখী দেখতে পাচ্ছেন, আমার পেছনে ব্যাকগ্রাউন্ডই হচ্ছে জয়পুর জঙ্গল। আমি এখন বনলতা রিসর্টের 500 মিটার দূরে দাঁড়িয়ে আছি। তো আমরা এই মুহূর্তে জয়পুর জঙ্গলের ভিতরে ঢুকবো অবশ্যই। তো আপনাদেরকে দেখাবো এই যে জয়পুর জঙ্গল যাওয়ার মেন রোড। দেখুন, চলুন দেখাচ্ছি, জয়পুর জঙ্গলে ঢুকে দেখাচ্ছি। আমরা এই মুহূর্তে এখন জয়পুর জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন, যত দূরে যান আপনারা অবশ্যই দেখতে পাবেন জঙ্গল, জঙ্গল আর জঙ্গল। ঠিক আছে, তো আশপাশে পুরোটাই জঙ্গল। আমি যতটা পাচ্ছি আমরা দেখে তো এক সময় এমন একটা এই জায়গাটা ছিল, তো এখানে রাত্রিও হলে হয়তো গাড়িগুলো পাস করাতো না। তো এখন অনেকটাই মানে নিরাপদ যাকে বলে। আর এখানে বোর্ডিং আছে, এখানে একটা ডেমো করে দিয়েছে যে বোর্ডিং আছে, দেখতে পাচ্ছেন। আর তো এখানে আমরা এখন যাচ্ছি। তো আরও আমাদের আর একটা গাড়ি আছে, সেই গাড়িগুলো আমরা আমাদের আগে চলে গেছে। তো আমরা ভাবছিলাম যে আসলে অনেক ঠিক আছে, তো আমরা এই যাচ্ছি। তো পরিষ্কার বিক্রি করবো না করবো সেই নিয়ে সব চলে যাচ্ছে। তো অ্যাডভেঞ্চার পিকনিক
বন্ধুরা আজকে আপনাদেরকে তুলে ধরছি সেই জয়পুর জঙ্গলে ভিতরে যে ব্রিটিশ আমলের যে বিমানগুলো রাখা হতো, বাট এই যে বিমানগুলো যেখানে রাখা হতো সেই এয়ারবেসের এই রানওয়েটা আমি দেখাচ্ছি এখন। তো এইটা ব্রিটিশ আমলে হয়েছিল বলে এখনও পর্যন্ত এর ধ্বংসবস্তটা খুব কম হয়েছে, মানে এর কংক্রিটটা সিমেন্টটা সেই রকমভাবেই তৈরি করা আছে, তাই এখনও পর্যন্ত টিকে আছে। এখনকার দুনিয়ায় যদি সিমেন্টের এই রকম কাজ হয় তো এইটার কোনো চিহ্ন পাওয়া যেত না। তবু আশপাশে জঙ্গল, তো পুরো আশপাশে আরও মানে কি বলবো আর মানে গাছপালা জন্মে গেছে। তো সেই কারণে এই যে কংক্রিট দেখতেই পাচ্ছেন, এইটা দিয়ে এয়ারবাসের মানে এটা দিয়ে রানওয়েটা হতো। তো এখান থেকেই ব্রিটিশ আমলের সমস্ত কোনটা রানওয়ে এখানে বিমানগুলোকে রাখা হতো। তো আমি কিছু তথ্য আমি একটু জেনে নিচ্ছি, ঠিক আছে, শুনতে থাকো। নমস্কার। আমাদের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার অন্তর্গত জয়পুর ফরেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা এবং আমাদের ভারতবর্ষের জঙ্গলের অন্যতম অংশ হচ্ছে জয়পুর জঙ্গল। এই জয়পুর জঙ্গল শুধুমাত্র পশ্চিমবাংলায় অবস্থিত এমন নয়, এই জঙ্গল একেবারে বিস্তৃত হয়েছে সুদূর নীলগিরি পর্বত পর্যন্ত। অর্থাৎ আমাদের যে ভারতবর্ষের দাক্ষিণাত্য পর্বতমালা, সেই দাক্ষিণাত্য পর্বত পর্যন্ত, অর্থাৎ এখান থেকে শুরু করে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড অতিক্রম করে একেবারে বীরাপ্পনের জঙ্গল বলে যে পরিচিত সেই দাক্ষিণাত্যের জঙ্গল পর্যন্ত বিস্তৃত এই একটি জঙ্গল। তারই অংশ হচ্ছে আমাদের এই জয়পুরের শালমহুয়ার জঙ্গল। এবং এখানে যেখানে আমরা দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে প্রাচীন ভারতবর্ষের, অর্থাৎ যখন ভারতবর্ষ ব্রিটিশ শাসনের অধীনে ছিল, সেই ব্রিটিশ শাসনের অধীনে এখানে ব্রিটিশ সাম্রাজ্যবাদের এয়ারবেস ছিল, অর্থাৎ বিমানগুলো এসে এখানে থাকতো। এবং এই সামনেই একটা রাস্তা দেখা যাচ্ছে, এই রাস্তা হচ্ছে তাদের রানওয়ে, অর্থাৎ এখান থেকে বিমানগুলো উড়ে চলে যেত। এটা ছিল ব্রিটিশদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গোপন জায়গা জঙ্গলের মধ্যে, যেখানে ফরাসি সৈন্য বা জার্মান সৈন্য, যারা হচ্ছে যে ব্রিটিশদের শত্রু শক্তি বলে পরিচিত ছিল, তারা এগুলোকে সহজে খুঁজে পেত না। আচ্ছা, তারই একটা গোপনীয় একটা জায়গা তৈরি হয়েছে এই জয়পুর জঙ্গলে, তাই তো? আশা করব মানে এখন এই ফরেস্ট সম্পূর্ণ আমাদের পশ্চিমবঙ্গের যে বন বিভাগ আছে এবং পাঞ্চেত বন বিভাগের অন্তর্গত এই অংশটা, এখানে এখন বন দপ্তরের অফিস তৈরি হয়ে গেছে। আচ্ছা। এবং এই যে পাশে যেগুলো দেখে এলেন আপনারা, বড় বড় শেড তৈরি করা রয়েছে। যখন এই জঙ্গলের মধ্যে হাতি চলে আসে, তাদের মধ্যে দলছুট হাতি বা পাগলা হাতি বা অসুস্থ হাতি, এরকম হাতিগুলোকে এখানে এনে বেঁধে রাখা হয়, তাদের সেবা শুশ্রূষা চিকিৎসা করা হয়, তাদের সুস্থ করে পুনরায় আবার জঙ্গলে ফিরিয়ে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা। তো এখন কি মানে এই আমি যেহেতু 2024-এ ভিডিওটা আপডেট করছি, তো এখন কি মানে হাতি দেখা যায়? দেখুন, আমি এই জঙ্গলের এই এয়ারবেস প্রথম এসেছিলাম, তখন বাইরের মানুষ, বিশেষ করে এই এলাকার মানুষ ছাড়া, স্থানীয় মানুষ ছাড়া বাইরে থেকে যে মানুষ আসা যাওয়া সেটা একদমই ছিল না। আচ্ছা। আমি প্রথম এসেছিলাম আজ থেকে প্রায় 20 বছর আগে। আচ্ছা। 20 বছর আগে যখন এখানে পিকনিক করতে এসেছিলাম, আচ্ছা, তখন এখানকার মানুষ আমাদের দেখে একটু হতচকিত হয়েছিল, অবাক হয়েছিল। আচ্ছা। এমনকি আমাদের কিছু কেনাকাটার জিনিস পর্যন্ত আমরা এখানে পাইনি। কিন্তু বর্তমানে এখানে প্রচুর মানুষ বাইরে থেকে আসে যায়, পিকনিক করে। এবং সব থেকে দুঃখের বিষয়, জঙ্গলের যে ঐতিহ্য, জঙ্গলের যে গুরুত্ব, নিরিবিলি যে পরিবেশ, সেইটাকে উপভোগ করার সঙ্গে সঙ্গে সেইটার গুরুত্বকে কিন্তু মানুষ বুঝছে না। জঙ্গলকে বিলীন করতে চাইছে, জঙ্গলের যে পরিবেশ কেটে ফেলছে। এই যে এয়ারবেস গুলো দেখছে না, এখানে প্রচুর মদের বোতল ভাঙা পড়ে রয়েছে। এইভাবে পরিবেশটাকে নষ্ট করার কোনো মানেই হয় না। তারা এনজয় করতে আসছে, জঙ্গলকে এনজয় করুক, প্রকৃতিকে এনজয় করুক, কিন্তু এই প্রকৃতির পরিবেশটাকে নষ্ট করে যাওয়ার কোনো মানেই হয় না। বর্তমানে আমরা জানি যে তারকেশ্বর থেকে একটা রেল লাইন চলে আসছে একেবারে বিষ্ণুপুর পর্যন্ত, এই পাশ দিয়েই চলে আসছে সেই রেল লাইন। এবং এই যে এয়ারবেস, এই এয়ারবেসের পাশেই আছে একটা বিরসা মুন্ডা হল্ট বলে একটা স্টেশন। যদি আগামী দিনে বিষ্ণুপুর তারকেশ্বর রেল লাইনটা চালু হয়ে যায়, তাহলে এখানে কিন্তু বহু জনসমাগম হবে। তো যারা আগামী দিনে এখানে পর্যটক হিসাবে আসবেন বেড়াতে, তাদের কাছে আমার এখন থেকে আবেদন রইল, আপনারা আসুন, জঙ্গলকে উপভোগ করুন, প্রকৃতিকে উপভোগ করুন, কিন্তু জঙ্গলের যে সুন্দর পরিবেশ, তার যে ঐতিহ্য, সেটাকে আপনারা কোনোভাবেই ম্লান করবেন না, নষ্ট করবেন না, বিঘ্ন করবেন না। বর্তমানে পর্যটন কেন্দ্র হিসাবে তুলে তো আমি আশা করব প্রত্যেকেই আমরা মানবিক চেতনা নিয়ে এবং পরিবেশের দিকে নজর রেখে সেই সুন্দর স্বাভাবিক সামাজিক এবং সুন্দর প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করবেন। নমস্কার, ধন্যবাদ। বন্ধুরা, আমি এতক্ষণ যে মাস্টারমশাইয়ের সঙ্গে কথা বলছিলাম, তো এনারা এখানে ঘুরতে এসছে। তো তারই পাশাপাশি আমি যে এয়ারবাসে দাঁড়িয়ে আছি, তো এইখানে যে সমস্ত যে তথ্যটা এই জঙ্গলে নিয়ে যে তথ্যটা, সেই তথ্যটা মাস্টারমশাইয়ের মুখ থেকে আমি তুলে ধরলাম। তো আমি যতটা পারছি অ্যাডভেঞ্চার করতে এসেছি, আমিও এই জঙ্গলে পিকনিক করতে এসেছি। তো আজকে মাস্টারমশাইকে পেলাম, মাস্টারমশাই খুব সুন্দরভাবে বুঝিয়ে বললো এই জঙ্গলটা সম্বন্ধে। তো যাই হোক, কারোর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো আপনাদেরকে।
তো এই দিকে হচ্ছে রানওয়েটা আছে, এইদিকে রানওয়েটা। তো এখন সমস্ত গাছ ফাছ বেড়ে গেছে, যেহেতু ইয়ারবাসগুলো এইখানে রাখা থাকতো। তো একটা পুরাতন আমি স্মৃতি দেখাচ্ছি, যেটা মানে মানে চেন দিয়ে আর কি রাখা থাকতো। তো দাঁড়িয়ে থাকা বিমানগুলোকে চেন দিয়ে আটকে রাখতো। দেখতেই পাচ্ছেন এই যে শেকলগুলো দেখুন, এই যে শেকলগুলো আমি দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। এবং 20 বছর আগে এই হ্যাঁ। শিকলের সঙ্গে মানে চেনটা, যে শিকলটা ছিল, চেনটাও ছিল তখন আমি দেখে গেছি, কিন্তু এখন আর চেন নেই। তো 20 বছর আগে এই যে দেখতে পাচ্ছেন এই যে শেকল, এইটা 20 বছর আগে চেন দিয়ে রাখা থাকতো। তো এখন সেটা নেই। ছিল এর সঙ্গে। তো বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ট্যুরিস্টরা আসে। চলুন তাহলে আর অ্যাডভেঞ্চার আজকে কি কি হচ্ছে সেগুলো সব টোটাল তুলে ধরবো। তো এই হচ্ছে রানে। তো আমি এই রানওয়ে দিয়ে হেঁটে যাচ্ছি, যেহেতু এখন মানে এখানে 15 থেকে 16খানা মতো মানে এয়ারবেস ছিল। তো এখান থেকে ডাইরেক্ট বিমানগুলো এখান থেকে রানওয়ে হয়ে উপরে উঠতো, ঠিক আছে। এটাই হচ্ছে সেই রাস্তা। তো সেই ব্রিটিশ আমলের তৈরি সেই রাস্তা। তো ব্রিটিশ আমলের জিনিস কখনো নষ্ট হয় না। তো এখন হলে সেই কংক্রিটের জিনিসগুলো নষ্ট হয়ে যেত। ব্রিটিশ আমলের যে কুয়োগুলো দেখতে পাচ্ছেন এখনও, এই দেখুন এই কুয়োগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত আছে স্মৃতি হিসাবে। আর একটা জিনিস আশ্চর্য বিষয় দেখাচ্ছি, যে বনো হাতিগুলো, যে হাতিগুলো চলে আসতো, সেই হাতিগুলোকে বেঁধে রেখে ট্রিটমেন্ট করা হতো এই জায়গাটা। অসুস্থ এবং দলছুট যে হাতিগুলো হয় তাদের ট্রিটমেন্টের জন্য এবং তাদেরকে নিয়ে এসে এখানে রাখা হয়। এই যে হাতির চালা, যাকে বলা হাতির চালা। তো এইগুলো দিয়ে মানে হাতিকে চেন দিয়ে বেঁধে রাখা হয়। আর এই হচ্ছে তার চালাটা, দেখতেই পাচ্ছেন। মানে দুটো আছে, এইদিকে একটা আছে আর এইটা একটা আছে। এই যে এখানে 3টে করা আছে, একটা দুটো 3টে, এই একটা 4টে, এখানে সব রাখা। মাত্র 5 কিলোমিটার। অতি প্রাচীন মন্দির দেখার জন্য বিষ্ণুপুর অবশ্যই আসতে হবে। দেখুন স্মৃতি হিসাবে এই যে 5 কিলোমিটার, বিষ্ণুপুর 5 কিলোমিটার দেখতেই পাচ্ছেন। চলুন দেখাচ্ছি। এখানে বাগদাহ হচ্ছে 12 কিলোমিটার, বাঁকাদাহ। আচ্ছা আচ্ছা, আর একটা নতুন আপডেট দিচ্ছি। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই যে হচ্ছে রেল লাইনটা, তোর পাশেই হচ্ছে তারকেশ্বর বিষ্ণুপুর লাইন। আচ্ছা, এইটা হচ্ছে তারকেশ্বর বিষ্ণুপুর মানে সিঙ্গেল লাইন। তো বিরসা মুন্ডা হল্ট স্টেশন, এটা বিরসা মুন্ডা হল্ট স্টেশন। তো এই যে গাছগুলো আমি এখন দেখাচ্ছি, তো আপনারা হয়তো দেখেছেন কি জানি না আগের কারোর ভিডিওতে, এই গাছগুলো নতুন করে রিসেন্ট বসানো হয়েছে, দেখতে পাচ্ছেন। জঙ্গলে বৃক্ষরোপণ হচ্ছে, এটা আশ্চর্যের বিষয়। হ্যাঁ, অথচ যেখানে জঙ্গলের প্রয়োজন আছে, যেখানে বৃক্ষরোপণের প্রকৃত প্রয়োজন আছে আমাদের মফস্বল, গ্রামাঞ্চল বা শহরাঞ্চলে, সেখানে একের পর এক কিন্তু বৃক্ষ নাশ করা হয়ে যাচ্ছে, ধ্বংস করা হয়ে যাচ্ছে। অথচ দেখুন জঙ্গলের কি অদ্ভুত মহিমা, জঙ্গলের মানুষের কি বিচিত্র অভ্যাস। তারা জঙ্গলে আবার জঙ্গল সৃষ্টি করছে, আবার গাছ বসাচ্ছে নতুন করে। আচ্ছা, এই চেতনা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের থাকা দরকার। হ্যাঁ, থাকা হলে আগামী দিন কিন্তু ভারতবর্ষ মানে দুঃসহ মানে বাসস্থানের যোগ্য থাকবে বলে মনে হয় না। হ্যাঁ, মানে অক্সিজেনের তাপমাত্রাটা একটু কমে যাবে। এই যে বিশ্ব উষ্ণায়ন তৈরি হয়েছে না, 50 ডিগ্রি মিনিমাম তাপমাত্রা থাকবে একটা সময়। আচ্ছা 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 আচ্ছা, এতে মানুষের শ্বাসকষ্ট খুবই প্রবলেম হবে, মানুষের জীবনহানি তো অহরহ করতে থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো দেখুন নতুন করে গাছ পোঁতা হয়েছে জঙ্গলে, এই যে ভরা জঙ্গলের ভেতরে এরকম নতুন করে। তারকেশ্বর বিষ্ণুপুর মানে তারকেশ্বর বিষ্ণুপুর যে রেল লাইন, তো রেল লাইনে এই যে জয়পুর জঙ্গলের ভেতরে বিরসা মুন্ডা হল স্টেশনটি আছে। তো বর্তমানে আমি এখানেই আছি, এখন ধ্বংসগ্রস্ত হয়ে গেছে। তো এইটা আবার নতুন করে নির্মিত হচ্ছে, প্রচুর প্রবলেম হয়েছিল, সেই কারণে আর কি তোমার এই রকম অবস্থা। এটা হচ্ছে বিশ্রামঘর, এটা হচ্ছে এই টিকিট কাউন্টার, এই যে টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন, এই হচ্ছে টিকিট কাউন্টার। তো দেখুন কি অবস্থা, এখন কি অবস্থা হয়ে আছে দেখতেই পাচ্ছেন। আর এই হচ্ছে রেল লাইন, সেই হচ্ছে রেল লাইন, দেখুন জঙ্গলের ভেতর দিয়ে রেল লাইন, মানে খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে, তাই তো? খুব তাড়াতাড়ি কাজ চালু হয়ে যাবে। আচ্ছা, তার জন্য বিভিন্ন জায়গায় কাজ চলছে। আচ্ছা 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 আচ্ছা, তো এই লাইনটা আগামী দিন এই লাইনটা মানে এই স্টেশনটা কমপ্লিট হলে, রেল চলাচল হলে একটা পর্যটকদের দিগন্ত খুলে যাবে, যেটা জঙ্গলের অনাবিল আনন্দ তারা রসাস্বাদন করতে পারবে, অ্যাডভেঞ্চারটা নিতে পারবে। হ্যাঁ হ্যাঁ, এবং যেটা মানে প্রচুর পয়সা খরচা করে হবে না। আমাদের এই চোখের সামনে তারকেশ্বর থেকে মাত্র 50 কিলোমিটার রাস্তা, 50 কিলোমিটার রাস্তা পড়বে। তো সেই 50 কিলোমিটার রাস্তা আপনারা ট্রেনে জঙ্গলের ভিতরে যে আনন্দ উপভোগ নিতে নিতে আসবে, এই আনন্দ উপভোগটা তার একটা আলাদার একটা অনুভূতি। এখানে ব্রিটিশ আমলে ব্রিটিশদের এয়ারবাস ছিল, তারই পাশে এই রকম তারকেশ্বর বিষ্ণুপুর হল্ট
একটা জঙ্গলের ভেতরে এরকম রেল লাইন তৈরি হয়েছে, এইটা হচ্ছে আমাদের কাছে একটা বিরাট আনন্দের বিষয় বা গর্বের বিষয়। আমাদের গর্বের একটা বিষয়। দেখুন লাইনটা চালু হয়ে গেলে কত ট্যুরিস্টজন মানে কত মানুষ এই জয়পুর জঙ্গলকে যেমন ভালোবাসে জয়পুর জঙ্গলে ছুটে আসতে চাইবে। প্ল্যাটফর্মে এখনো পর্যন্ত আপনারা এইগুলো দেখতে পাচ্ছেন, প্ল্যাটফর্মে বসার জায়গা, দেখুন এই যে বসার জায়গা পর্যন্ত আছে, জঙ্গলে পরিপূর্ণ হয়ে গেছে, একদম জঙ্গলে পুরো গাছে পরিপূর্ণ হয়ে গেছে। দেখুন দেখুন এই যে কি অবস্থা দেখুন। পশ্চিমবঙ্গের গর্ব টেরাকাটা মন্দির সমন্বয়ে বিষ্ণুপুর জেলা মানুষ ভ্রমণ করতে পারবে এবং অনাবিল আনন্দ তারা আস্বাদন করতে পারবে। কলকাতা থেকে একদম ইজিলি ব্যাপার, মানে কলকাতা থেকে ডাইরেক্ট আসতে পারবেন। এই সব পুরাতন যুগের যারা দাদু ঠাকুমাদের আমলে যেসব মন্দিরগুলো টেরালো প্রাচীন মন্দিরগুলো সেইগুলো আপনারা উপভোগ করতে পারবেন, সেগুলোর বিষয়ে কিছু জানতে পারবেন, ইতিহাস জানতে পারবেন। তো এখনকার ছেলেরা যেগুলো জানে না সেগুলো হচ্ছে আপনারা অবশ্যই জেনে নিতে পারবেন। আমাদের ভারতবর্ষের প্রকৃত ইতিহাসটা কি, হ্যাঁ সেই তার কিছুটা অংশ এখান থেকে অনুভব করতে পারা যাবে এই জঙ্গল কিংবা বিষ্ণুপুর। কেন গেলে পরে আমাদের অরিজিনাল ইতিহাসটা আমরা জানতে পারবো। আর বিষ্ণুপুর মানে হচ্ছে লালচা দাদা বলছি আপনারা কোত্থেকে এসছেন? আমরা এসেছি হাওড়া দাসনগর এলাকা। হাওড়া দাসনগর। তো এই জয়পুর জঙ্গলটা ঘুরে দেখছেন, কেমন লাগছে? হ্যাঁ অপূর্ব। আপনারা এখন এই জয়পুর জঙ্গলে কোন কোন স্পটগুলো ঘুরলেন? স্পটগুলো বলতে আমরা রাসমঞ্চ, দলমাদল কামান, আর আদিবাসী গ্রাম, আর এই বিচামুন্ডা হল আর এয়ারফিল্ডে গেছিলাম যেখানটা রানওয়ে আছে। আচ্ছা আচ্ছা, এই সমস্ত জায়গাগুলো ঘুরে এখনও কিছু স্পট ঘোরার আছে, যে সমস্ত জায়গাগুলো ঘুরবো, ঘুরে একটু বিকালের দিকে অন্য চিন্তাভাবনা আছে অন্য কোনো জায়গা অন্য কোনো স্পটে ঘোরা। আচ্ছা আগামী দিন কি ভাবছেন, মানে কি আর জঙ্গলের দিকে ঘুরতে আসবেন? অবশ্যই। আমি গত বছর আগস্ট মাসে এসেছিলাম, আমরা ঘুরে গেছি, তবে এই স্পটগুলো একটু ঘোরার সময় পাইনি বলে আবার মানে এবছর এসে ঘোরার জন্য একটু ভালো লাগে, কারো জঙ্গল ভালো লাগে। আমার তো প্রকৃতি জঙ্গল অ্যাডভেঞ্চার একদম। আমি এইটুকুই আমি জানতে চাইছিলাম। তো জঙ্গলের টানে মানুষ বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে। তো আমাদের পশ্চিমবাংলা কলকাতা থেকে পুরো কাছেই একটা জয়পুর জঙ্গল দেখতে পাচ্ছেন, যে জঙ্গলের আশপাশে যেসব আবার নতুন করে গাছ বসানো হচ্ছে, এটা নিয়ে কিছু বলবেন? বলবো মানে এটা তো একটা ভালো পরিকল্পনা বা ভালো উদ্যোগ। গাছপালা বা বৃক্ষরোপণ করা এটা তো দরকার অবশ্যই আগামী দিন, না হলে আমাদের এই যে পরিবেশের অবস্থা যা মানে গরম বাড়তে চলেছে, এখন থেকেই 40 চলছে, হ্যাঁ লু চলছে যেটাকে বলা যায়। আর আগামী দিন বাঁচার জন্য অবশ্যই গাছ লাগাতেই হবে, আর লাগানোটাও দরকার, প্রত্যেকটা মানুষকেই লাগানো দরকার। আর দিদিভাই আপনার কি কেমন লাগলো বলুন? খুব ভালো লেগেছে। তো আগামী দিন আসবেন তো নাকি? অবশ্যই আসবে তো। আচ্ছা এই জঙ্গলটা সম্বন্ধে মানে আপনাদের দাদু ঠাকুমার মুখ থেকে কিছু মানে অতি প্রাচীন কথা, আগে অনেক কিছু কথা শুনেছি যে এখানে অনেক কিছু ব্যাপার ছিল, মানুষের কাজকর্ম ছিল না, মানুষ এখানে ছিনতাই করতো, অনেক কিছু ব্যাপার। এমনও শুনেছি যে বিয়ে বাড়ির সময় কোনো বাস যদি আসতো, বাসের লাইট নিভিয়ে সেটা কিন্তু পাস করানো হতো যাতে কোনো চিন্তাই না হয়। যেটা বনলতা রিসোর্ট থেকে যে জঙ্গলটা চালু হচ্ছে, কিন্তু সেই জিনিসটা কিন্তু এখন সেই ভয় ভাবটা কেটে গেছে। প্রথম কথা প্রশাসনের খুব ভালো কাজকর্ম করছে, সাদা দাঁত পেট্রোলিং করে, এটা একটা ভালো সুবিধা। কোনো বাইরের লোক যদি আসে তাদের কোনো সমস্যা হয় না। প্লাস আমরা যে এই ট্যুরিস্টকে নিয়ে ঘোরাই, আমাদের কোনো সমস্যা নেই, কোনো সমস্যা হলে প্রশাসনের কিন্তু সাহায্যটা পায়। আচ্ছা আগামী মানে কতদিন আগে এই জঙ্গলে মানে হাতি এইসব দেখা গেছে? জঙ্গলে হাতি তো আছে, আছে আছে এখনো আছে, তাই তো? জঙ্গলে কোনো প্রান্তে হয়তো হাতি আছে। আচ্ছা আচ্ছা, এখানে যখন হাতি আছে 40টা 50টা 80টা। আচ্ছা দল বেঁধে আসে, তাই তো? হরিণের খুব আনসার্টেন, মানে লাকিলি যদি পেয়ে যান আছে তো আছে। আচ্ছা এছাড়া অন্য কিছু? শেয়াল টেয়াল আছে, শেয়াল, তারপরে আপনার ওই বন কুকুর, হাইনা টাইপের যেটা সন্ধ্যেবেলা পর বেঁধে, বিভিন্ন প্রজাতির সাপ আছে, খরগোশ আছে, এইসব জিনিস। আচ্ছা আমাদের তারকেশ্বর এবং বিষ্ণুপুর যে লাইনটা, তো এই লাইনটা আগামী দিন চালু হচ্ছে, ঠিক আছে? এ নিয়ে কি বলবেন? এটা হলে খুবই সুবিধা হবে টুরিস্টদের আসার জন্য। মানুষজন যেটা আসছে, দেখুন সবচেয়ে বড় বেশি সুবিধা হবে যে মানুষজন আসছে 4.5 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা জার্নি করে যে ওই দিক দিয়ে খড়গপুর লাইনে আসছে, এই দিকে যদি আসে অনেকটাই কম সময় লাগবে, তারা কিন্তু এসে আবার ঘুরে চলে যেতে পারবে। তাতে তাদের যেমন সুবিধা হবে, আমাদেরও সুবিধা হবে, বেশি লোক আসবে, আমাদেরও কিন্তু ব্যবসা বাণিজ্য ভালো হবে। সরকারের কাছে আরো আবেদন রইল, আমাদের আবেদন এটা চালু হোক, হলে তো অবশ্যই ভালো হয়। পিকনিকের একটা আদর্শ জায়গা যাকে বলা যায়, একদম। তাই তো? তবে পিকনিক
করুন, কিন্তু একটা কথাই বলি, যাতে আপনার এখানে কোনো এমন কোনো কাজ করবেন না যাতে কোনো এখানে পশু পাখি বা যাতে কোনো যারা আছে তাদের ক্ষতি না হয়। যারা ধরুন মজা করতে আসছে বক্স বাজাবে, একটা ডেসিবেল লিমিটেড থাকা উচিত যাতে কোনো পশু পাখির অসুবিধা না হয়, বা নোংরা আবর্জনা যেগুলো হয় সেগুলো যাতে এদিক সেদিক না ফেলা, একটা ফিক্সড জায়গায় রাখা হয় যাতে কোনো ডাস্টবিন হোক বা একটা ফিক্সড জায়গায়। এবং সরকারের কাছে আবেদন যে একটা ডাস্টবিনের ব্যবস্থা করা উচিত সিজনটাতে, যখন পিকনিক করতে আসে যাতে ডাস্টবিনে আপনার সেই খাবার বা বহিষ্কৃত যে জিনিসগুলো সেগুলো ফেলা, সেটা একটা গাড়ি ব্যবস্থা করতে তাতে একটা চার্জেস লাগবে, টুরিস্ট যারা আছে তারাই দেবে। তো সেটা হলে খুবই ভালো হয়, তাহলে এখানে যে আপনার যে দূষণ, সেই দূষণটা অনেকটা কিন্তু প্রতিরোধ করা যাবে। আচ্ছা, নলেজ আছে, আমি তাদেরকে ঘুরে দেখাবেন, তাই তো? আচ্ছা, আপনার নাম্বারটা একটু বলে দিন। আমার নাম হচ্ছে তাপস কর্মকার, আমার ফোন নাম্বার হচ্ছে 7001707442। ভাত ছেঁকে মাংস রান্না মানে আলুটা তৈরি হচ্ছে। এই যে জলের ড্রাম, মাংসর পেঁয়াজগুলো, আর এই হচ্ছে ভাত। এখানে কেক কাটা হচ্ছে, দেখুন। জয়পুর জঙ্গলের মধ্যে আমরা এরকম কেক কেটে, দেখুন এই যে কেকটা কাটলাম, কেক কেটে এখানে আমাদের পিকনিক হচ্ছে, আর এখানে কেক কাটা হচ্ছে। রিস্ক নিয়ে আমরা এখানে দেখুন খাওয়া দাওয়া হচ্ছে, এদিকে একদিকে জল হচ্ছে আর আমাদের এরকম দেখুন জঙ্গল, আর একদিকে শোয়াপোকা, একদিকে বৃষ্টি হচ্ছে। দেখুন যে বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, আমরা এখন এই মুহূর্তে জয়পুর জঙ্গল ছেড়ে বেরিয়ে যাচ্ছি। তো জয়পুর জঙ্গলে আমরা পুরো পিকনিকটা করলাম, এখানে স্নান করলাম, খাওয়া দাওয়া করলাম, এখানে জয়পুর জঙ্গল ঘুরে দেখলাম। তার মাঝে একটা বর্ষাকালে জয়পুর জঙ্গলে একটা আনন্দের ব্যাপার কি বলুন তো, ঝিরিঝিরি বৃষ্টিতে আমরা এই যে আনন্দ উপভোগটা করলাম, মানে ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজে ভিজে খাওয়া দাওয়া করলাম, সকলে মিলে ভিজলাম, একটা স্নান হলো, খাওয়া দাওয়া হলো, এই উপভোগটা খুব ভালো লাগলো, এই অ্যাডভেঞ্চারটা। তো জঙ্গলের প্রতি সকলেরই টান থাকে, তো আমার টান, তাই আমি ছুটে এসেছি এই ভিডিওর মাধ্যমে। যারা ভিডিওটা দেখছেন, যাদের ভালো লাগবে অবশ্যই বনলতা রিসোর্টে এখানে হাতের যে কাজ আঁকড়া, দেখুন কত সুন্দর কাজ হবে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই বোতলগুলো কেমন দাম গো? মাটির 100 টাকা করে দাম বোতল। বাহ, মাটির সব সাজ দেখুন। তো বন্ধুরা, আজকে জয়পুর জঙ্গলে আমি সরাসরি চলে এসেছিলাম। জয়পুর জঙ্গল থেকে আজকে আমি ভিডিওটা তুলে ধরলাম। তো জয়পুর জঙ্গলের সম্বন্ধে যেসব কথা বা যেসব তথ্যগুলো মাস্টারমশাইয়ের সঙ্গে আমি জানলাম, আমি যতটুকু জেনেছি ততটুকুই বলেছি, এবং মাস্টারমশাই আরও একজন টুরিস্ট এসছে, ওনার সঙ্গে কিছু জানলাম তথ্য এই বিরসা মুন্ডা স্টেশন নিয়ে, তো কিছু ইতিহাস জানলাম। তো যাই হোক, এইটুকু করে আজকে আমার ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। আপনাদের কিছু জিজ্ঞেস করা থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই অবশ্যই দেবো। আর এখন এই 2024-এ ভিডিওটা শ্যুট করছি, এখন জয়পুর জঙ্গলের কি অবস্থা সেই আপডেটটা রিসেন্টলি আমরা পেয়ে যাবেন। আর এবং আপনারা ভাবছেন যারা পিকনিক করতে আসবেন এখানে, অবশ্যই পিকনিক করার কোনো অসুবিধা আছে কি না আছে, বা এখানে জন্তু জানার কোনো ভয় আছে কি না আছে, সেই সব নিয়ে সব তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। আশা করি এখানে কোনো ভয়ের কিছু বিষয় নয়, এবং এখানে পিকনিক করা যাচ্ছে, কোনো অসুবিধা নেই। আপনারা আসুন, লাইনটা যেন তারকেশ্বর বিষ্ণুপুর লাইনটা যেন চালু হোক, ঠিক আছে? তো যাই হোক, এইটুকু করে ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি। ভালো থাকুন।
সুস্থ থাকুন, সাথে থাকুন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে, চলুন।